নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আর আজকের দিনে তো দেখতেই পেয়েছেন, ইন্ডিয়ান মার্কেট একটা বড় ধরনের পতন দেখিয়েছে এবং অনেকেরই পোর্টফোলিও প্রায় 1 থেকে 1.5% পর্যন্ত পড়ে গেছে। এবং এটাও দেখতে পাচ্ছেন, এই নিফটির যে নিচের দিকে একটা গুরুত্বপূর্ণ লেভেল ছিল 24,800, এটাকেও কিন্তু ভেঙে নিচের দিকে নেমে এসেছে। এবং এক সময় দেখতে পাচ্ছেন 24,700 এটাকেও ভেঙে ফেলেছিল, 24,689.60 লো লাগিয়েছিল এবং আজকের হাই দেখতে পাচ্ছেন 24,919.65। তো আজকের দিনে এই ইন্ডিয়ান মার্কেট এতটা খারাপ পারফরমেন্স করার কারণ কি? তো এর আগেই আলোচনা করেছিলাম, ডোনাল্ড ট্রাম্প এই ভারতের উপর অতিরিক্ত একটা ট্যারিফ বসাতে চলেছেন। কি কারণে? কারণ আমাদের ইন্ডিয়া রাশিয়ার থেকে ক্রুড অয়েল কেনে, সেই কারণে একটা পেনাল্টি হিসাবে অতিরিক্ত 25% ট্যারিফ বসানোর কথা বলেছিলেন। তবে সেই ব্যাপারটা নিয়ে আগে কিন্তু ইন্ডিয়াকে কোনো নোটিশ পাঠানো হয়নি, ডোনাল্ড ট্রাম্প আগে মুখেই বলেছিলেন। তো দেখতে পাচ্ছেন গতকালই আমেরিকা ভারতকে কিন্তু সেই অতিরিক্ত যে 25% ট্যারিফের নোটিশ সেটাও পাঠিয়ে দিয়েছেন। তো যেটা আজকে রাত্রিরেই এই 12টা 1 থেকে লাগু হয়ে যাবে, মানে ভারতের উপর টোটাল 50% ট্যারিফ বসে গেল। তো ইন্ডিয়ান মার্কেটে অনেকেই মনে করছিল এই ট্রাম্প তার যে কথা সেটা আবার পাল্টাতেও পারে, ভারতের সঙ্গে কোনো ডিলও হতে পারে। তো দেখতে পাচ্ছেন ভারতের সঙ্গে কোনো ডিলই কিন্তু হয়নি এবং ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর টোটাল 50% ট্যারিফ বসিয়ে দিয়েছেন। তো এটাই আজকের মার্কেটে করার প্রধান কারণ। তবে যদি দেখেন, এটা কিন্তু একটা শর্ট টার্ম পতন দেখাচ্ছে, এতে ভয় পাওয়ারও সেরকম কিছু নেই। ভারত সরকার কিন্তু বিভিন্নভাবে এই যে ট্যারিফের এফেক্ট সেটা কাটিয়ে ওঠার চেষ্টাও করছে। আজকের দিনেও ভারতে একটা মিটিং হয়েছে, তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই 29 তারিখ থেকে জাপান এবং চায়না এই দেশগুলোতে 4 দিনের একটা ভিজিটের প্ল্যানও করেছেন। তো এই দেশগুলোর সঙ্গে ট্রেডের যে সম্পর্ক সেটা ভালো করার চেষ্টাও চলছে এবং অনেক অ্যানালিস্ট এটাও মনে করছে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফের ফলে ভারতের যে জিডিপির গ্রোথ এটা 0.5% পর্যন্ত পড়ে যেতে পারে। তো এই কারণেই কিন্তু ভারত এই যে জিএসটি সেটার উপর অনেকটাই ছাড় দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বিদেশি যে রেটিং এজেন্সি গুলো রয়েছে এরাও কিন্তু মনে করছে এই আমেরিকার 50% ট্যারিফের এফেক্ট এটা কিন্তু ভারতের উপর লং টার্মে পড়বে না, এটা শুধুমাত্র শর্ট টার্মেই ভারতের উপর কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। এছাড়াও যদি দেখেন, এই 28 তারিখে মান্থলি এক্সপায়ারি রয়েছে, তাই এর আগেও শর্ট টার্ম ট্রেডাররা মার্কেটে কিছুটা সেলিং প্রেসারও তৈরি করছে। এবং যদি ওভারঅল মার্কেট দেখেন, ওভারঅল মার্কেটেরও হাল আজকে খারাপ ছিল। এইখানে দেখতে পাচ্ছেন এনএসির মধ্যে টোটাল 3086 খানা স্টক আজকের দিনে ট্রেড হয়েছে, যাদের মধ্যে বেড়েছে মাত্র 728 খানা এবং পড়া শেয়ার দেখতে পাচ্ছেন 2280 খানা রয়েছে। এবং যদি ওভারঅল ইন্ডেক্স গুলো দেখেন, এগুলো খুব খারাপ পারফর্ম করেছে। নিফটি 50 এটা তো 1.02% পড়েছে, তারপর নিফটি নেক্সট 50 এটা 1.35% পড়েছে, নিফটি ব্যাংক এটা 1.25% পড়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 1.35% পড়েছে। এবং যদি দেখেন আজকে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এইগুলো আরো বড় পতন দেখিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন মিড ক্যাপ সিলেক্ট এটা প্রায় 2%-এর কাছাকাছি পড়া, তারপর 100, 200, 500 এইগুলোতে একটু বড় ধরনের ইন্ডেক্স, এইগুলো দেখতে পাচ্ছেন 1% থেকে 1.25%-এর কাছাকাছি পড়া রয়েছে। তারপর আবার দেখুন মিড ক্যাপ 50 এটা 1.91% পড়েছে, মিড ক্যাপ 100 এটা 1.62% পড়ে গেছে, স্মল ক্যাপ 100 এটা পড়েছে 2%-এর কাছাকাছি, তারপরে মিড ক্যাপ 150 এটা 1.46%, তারপর স্মল ক্যাপ 50 দেখতে পাচ্ছেন 2.14%। তো আজকের দিনে মার্কেটে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টক গুলো কিন্তু বড় পতন দেখিয়েছে, সেই তুলনায় লার্জ ক্যাপ যে স্টক গুলো রয়েছে সেইগুলো কিছুটা সেফ জোনেই ছিল। এবং যদি সেক্টর ওয়াইজও দেখেন, সেক্টর ওয়াইজও বেশিরভাগ সেক্টর আজকের দিনে নেগেটিভে বন্ধ হয়েছে। এই নিফটি অটো এটা 0.41% পড়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 1.59% পড়া, এফএমসিজি কিছুটা ভালো পারফর্ম করেছে, 0.91% বেড়েছে। তো এই যে জিএসটি রেটের পরিবর্তন হবে সেই খবরের কারণে এই এফএমসিজি সেক্টর ভালো পারফর্ম করছে। এরপরে নিফটি আইটি এটা 0.60% পড়ে বন্ধ হয়েছে এবং গতকাল তো দেখেছিলেন নিফটি আইটি প্রায় 2 থেকে 2.5%-এর কাছাকাছি বেড়েছিল, সেই তুলনায় আজকেই নিফটি আইটি কিন্তু কমই পড়েছে। তারপরে নিফটি মিডিয়া এটা 0.75% পড়া, মেটাল সেক্টর পড়েছে 1.66%, ফার্মা সেক্টর এটা 1.67% পড়েছে, পিএসইউ ব্যাংক এটা 1.87% পড়েছে, তারপরে প্রাইভেট ব্যাংক এটা 1.33% পড়েছে এবং সব থেকে বেশি পড়েছে নিফটি রিয়েলটি। নিফটি রিয়েলটি আজকের দিনে 2.24% পড়ে বন্ধ হয়েছে। বিএসসি সেন্সেক্স দেখতে পাচ্ছেন 1%-এর কাছাকাছি পড়েছে এবং নিফটি ব্যাংক এটা 1.25% পড়ে বন্ধ হয়েছে। আর এরপর কিছু আইপিও আজকের দিনে মার্কেটে লিস্ট হয়েছে। আজকে যদি দেখেন টোটাল 4খানা আইপিও মার্কেটে লিস্ট হয়ে গেছে, তো সেইগুলো এক এক করে দেখে নেবো। প্রথমে যদি দেখি প্যাটেল রিটেল আইপিও এটা আজকে মার্কেটে লিস্ট হয়েছে, তো এটা আজকে
0.65% লিস্টিং গেইন দিয়েছে। আর লিস্ট হওয়ার পরে কিরকম পারফর্ম করেছে তো চলুন সেটাও দেখে নিই। দেখতে পাচ্ছেন লিস্ট হওয়ার পরে কিন্তু কিছুটা পড়ে গেছে। লিস্ট হওয়ার পরে টোটাল 3.33% পড়ে বন্ধ হয়েছে এবং আজকের দিনে টোটাল এই ইস্যু প্রাইস থেকে 12.82% বেড়ে বন্ধ হয়েছে। তারপরে বিক্রম সোলার আইপিও এটাও আজকে লিস্ট হয়েছে, তবে এটা খুব বেশি লিস্টিং গেইন দিতে পারেনি কারণ মার্কেটে একটা প্রেসার ছিলই। তো দেখতে পাচ্ছেন এটা মাত্র 1.81% লিস্টিং গেইন দিয়েছে এবং মার্কেটে লিস্ট হওয়ার পরে কিন্তু ভালো তেজি দেখিয়েছিল। যদি দেখেন একসময় প্রায় 12 থেকে 13% কাছাকাছি বেড়েছিল, কিন্তু সেই যে তেজি সেটা টিকিয়ে রাখতে পারেনি এবং লিস্টিং প্রাইস থেকে 5.80% বেড়ে বন্ধ হয়েছে এবং যদি ইস্যু প্রাইস থেকে দেখেন তাহলে 7.35% বেড়েছে। এরপরে সেরজি শিপিং গ্লোবাল আইপিও এটা আজকে 7.61% লিস্টিং গেইন দিয়েছে এবং লিস্ট হওয়ার পরে স্টকটা কিন্তু নিচের দিকেই পড়েছে। দেখতে পাচ্ছেন লোয়ার লো লাগিয়েছে এবং দিনের শেষে লিস্টিং প্রাইস থেকে 5.89% পড়ে বন্ধ হয়েছে এবং যদি ইস্যু প্রাইস থেকে দেখেন তাহলে 1.23% বেড়েছে। তারপরে জেম অ্যারোমেটিক্স আইপিও এটা মাত্র 2.49% লিস্টিং গেইন দিয়েছে এবং লিস্ট হওয়ার পরে স্টকটা কিন্তু অনেকটাই পড়ে গেছে। দেখতে পাচ্ছেন লিস্ট হওয়ার পরে প্রায় 3.27% পড়েছে এবং ইস্যু প্রাইস থেকে 1.83% পড়ে বন্ধ হয়েছে। এরপরে কিছু স্টক সম্বন্ধে আলোচনা করব। এই ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড এটা আজকের দিনে 4.45% বেড়েছে। তো এর আগের দিনের ভিডিওতেই বলেছিলাম এই কোম্পানির যে টেকনিক্যাল সেটা কিন্তু এখন যথেষ্ট স্ট্রং রয়েছে, তবে কোম্পানির যে ফান্ডামেন্টাল সেটা খুব ভালো নয়, মানে শর্ট টার্মে একটা ভালো তেজি দেখাতে পারে। এছাড়াও যদি দেখেন এই কোম্পানির জন্য আজকে আরো একটি ভালো খবর এসেছে। এখানে দেখতে পাচ্ছেন ওলা ইলেকট্রিক শেয়ারস র্যালি 7% অন পিএলআই নোট ফর জেন 3 স্কুটার পোর্টফোলিও। মানে কোম্পানির যতই জেন 3 স্কুটার বিক্রি হবে গভর্নমেন্ট কিন্তু সেই হিসাবে এই কোম্পানিকে ইনসেন্টিভ বা ক্যাশ প্রদান করবে এবং এই ওলা ইলেকট্রিক তার এই জেন 3 স্কুটারের জন্য 18% পর্যন্ত ইনসেন্টিভ পেতে পারে, যেটা কোম্পানির মার্জিন, তার সঙ্গে সঙ্গে প্রফিটাবিলিটি এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে সাস্টেনেবল গ্রোথ সেটাকে বুস্ট করবে। তো এই খবরগুলো এই ওলা ইলেকট্রিককে আজকে কিছুটা সাপোর্ট করেছে। এরপরে রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজেস এতে আজকে বড় একটা ভলিউম দেখা গেছে এবং সেই কারণে স্টকটা আজকের দিনে 10.21% বেড়েছে, মানে বড় কোনো বায়ার এতে বড় বাইংও কিন্তু করেছে। তারপরে ই ক্লার্ক সার্ভিসেস লিমিটেড এটা 2.48% বেড়েছে। তো অটো সেক্টরের সঙ্গে জুড়ে থাকা কিছু কিছু স্টক আজকের দিনে ভালো পারফরমেন্স দেখিয়েছে। তারপর দেখতে পাচ্ছেন ক্রাফটসম্যান অটোমেশন এটা 3.96% বেড়েছে। তারপরে যদি এফএমসিজি সেক্টর থেকে দেখি এই ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটা আজকের দিনে 3.61% বেড়েছে। তো এর বাড়ার পেছনে কি কারণ রয়েছে? এটা বাড়ার পেছনে যে কারণটা রয়েছে সেটা হলো জিএসটি কাউন্সিলের মিটিং এর আগে বিভিন্ন প্রোডাক্টের উপর জিএসটি রেট যে পরিবর্তন হতে পারে সেই নিয়ে অনেক কিছু রিপোর্টও সামনে আসছে। তো এই কোম্পানির জন্য কি খবর এসেছে দেখতে পাচ্ছেন, এই যে জিএসটি কাউন্সিল 3 থেকে 4 তারিখে তাদের যে মিটিং করতে চলেছে তার আগে এটাই খবর আসছে গভর্নমেন্ট সোর্সের মাধ্যমে কিন্তু এই খবরটা আসছে, মানে এটা একটা গভর্নমেন্টের কোনো ব্যক্তি জানিয়েছেন যে বিস্কুটের উপর যে জিএসটি এটা আগে 18% বসতো, তো সেইখান থেকে এই যে জিএসটি সেটা কমিয়ে 5% পর্যন্ত করা হতে পারে। তবে আরো যে কিছু প্রোডাক্ট রয়েছে এইগুলোর ব্যাপারে কোনো স্ট্রং রিপোর্ট কিন্তু আসেনি। এইখানে দেখতে পাচ্ছেন এই যে টুথপেস্ট রয়েছে, তার সঙ্গে সঙ্গে সোপ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে হেয়ার অয়েল রয়েছে, এদের উপর যে জিএসটি সেটা 18% এর কোটাতেও থাকতে পারে, আবার 18% থেকে কমে 5% এর কোটাতেও আসতে পারে। মানে এখনো পর্যন্ত বিস্কুটের উপর যে জিএসটি 18% থেকে 5% পর্যন্ত আসবে এই ব্যাপারে কিন্তু স্ট্রং রিপোর্ট দেখা গেছে। তো এই ব্রিটানিয়া কোম্পানিটা এই বিস্কুট তৈরির সঙ্গে যুক্ত, তো সেই কারণে স্টকটা আজকের দিনে ভালো পারফর্ম করেছে। এরপরে আইচার মোটরস এটা 2.68% বেড়েছে এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন অটো সেক্টরে কাজ করে একটি কোম্পানি মারুতি সুজুকি এটা 1.85% বেড়ে বন্ধ হয়েছে। তো এই মারুতি সুজুকি যদি দেখেন আজকের দিনেই তাদের যে ইভিটারা এই যে ইলেকট্রিক ভেহিকেলের মডেলটা এটা কিন্তু লঞ্চ করে দিয়েছে এবং কোম্পানি 70,000 কোটি টাকার ক্যাপেক্সও কিন্তু করতে চলেছে। দেখতেই পাচ্ছেন দা অটোমেকার্স roll out the first battery electric vehicles the e-Vitara from its Hansalpur facility in Gujarat এবং কোম্পানি বড় একটা টার্গেটও রেখেছে। The company is targeting to become India's largest electric car maker in its very first year of launch। মানে এই মারুতি সুজুকি কোম্পানিটা এই ইন্ডিয়ার মধ্যে সর্ববৃহৎ এই যে লার্জেস্ট ইলেকট্রিক কার মেকার সেটা হতে চাইছে। তো এর আগে এই যে ইভি ভেহিকেল সেটা সব থেকে বেশি কোন কোম্পানি তৈরি করতো? টাটা মোটর তৈরি করতো। তো এখন মারুতি সুজুকি মার্কেটে নতুন ইভি ভেহিকেলস আনার পরে তারা এটাই বলছে তারা ইন্ডিয়ার মার্কেটে এই ইলেকট্রিক কারের দিক থেকেও প্রথম স্থান অর্জন করবে। এবং যদি দেখেন ওভারঅল যে পজিশন রয়েছে সেখানে কিন্তু মারুতি সুজুকি এটা প্রথম স্থানেই রয়েছে। এইখানে দেখতেও পাচ্ছেন কার সেলসের ডেটা খুলে নিয়েছি, এটা কিছুটা পুরনো ডেটা। এইখানে দেখুন টপ যে 10টা কোম্পানি বিক্রি হয় দেখতে পাচ্ছেন মারুতি ওয়াগনর এটা সবচেয়ে প্রথম স্থানে রয়েছে, তারপরে দেখতে পাচ্ছেন মারুতি সুইফট রয়েছে, তারপরে দেখুন মারুতি আল্টো রয়েছে, তারপরে মারুতি ভিটারা ব্রেজা রয়েছে, তারপরে কি রয়েছে হন্ডাই ক্রেটা, তারপরে হন্ডাই বেলেনো রয়েছে, তারপরে দেখুন 7 নম্বরে রয়েছে টাটা নেক্সন, 8 নম্বরে মারুতি ইকো, 9 নম্বরে মারুতি ইর্টিগা এবং 10 নম্বরে দেখতে পাচ্ছেন
কিয়া সেলটোস রয়েছে। তো দেখতে পাচ্ছেন টপ যে 10খানা গাড়ি বিক্রি হচ্ছে তার মধ্যে 7টাই কিন্তু এই মারুতি কোম্পানির গাড়ি বিক্রি হয়। মানে গাড়ি বিক্রির দিক থেকে এই যে মারুতি সুজুকি এটা কিন্তু প্রথম স্থানেই রয়েছে, কিন্তু এরা ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টে একটু দেরিতেই এন্ট্রি নিয়েছে। তো এন্ট্রি নেওয়ার পর এরা এটাই বলেছে যে ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টেও এরা প্রথম স্থান অর্জন করবে। এছাড়াও এই কোম্পানিটা এইমস টু এক্সপোর্ট দ্য মডেল টু নিয়ারলি 100 কান্ট্রিজ ইনক্লুডিং ইউরোপ এবং জাপান। এবং এই লঞ্চের সঙ্গে সঙ্গে এই কোম্পানি এটাও একটা টার্গেট করেছে, তারা 100খানা দেশে এই যে গাড়ি সেগুলো এক্সপোর্ট করবে, যেগুলোর মধ্যে ইউরোপ রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে জাপানও রয়েছে। এবং কোম্পানি এটাও আশা করছে এরা প্রতি বছর 50,000 থেকে 1 লাখ পর্যন্ত এই গাড়ি বিদেশে রপ্তানি করবে। এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানি লিথিয়াম আয়ন ব্যাটারি যেগুলো এই ইলেকট্রিক ভেহিকেলসে লাগে তার যে সেলস এবং এর সঙ্গে সঙ্গে ইলেকট্রোডস এইগুলো কিন্তু তৈরি করছে। মানে কোম্পানির যে ম্যানেজমেন্ট রয়েছে তারা কিন্তু একটা বড় টার্গেটও ঠিক করে রেখেছে। এরপরে ভোডাফোন আইডিয়া লিমিটেড এই স্টকটা আজকের দিনে 9% কাছাকাছি পড়েছে। তো এই কোম্পানির সব থেকে বড় প্রবলেম কি, এই কোম্পানির সব থেকে যে বড় প্রবলেম সেটা হচ্ছে এজিআর। তো গভর্নমেন্টের কাছে এই কোম্পানির প্রায় 75,000 কোটি টাকা এজিআর ডিউ রয়েছে। মানে এই কোম্পানির জন্য এই যে এজিআর ডিউ রয়েছে এটা একটা বড় প্রবলেম। তো এই এজিআর ডিউ নিয়ে যখন কোনো ভালো খবর আসে তখনই স্টকটা বেড়ে যায়, আবার যখনই খারাপ খবর আসে বা তার উল্টো খবর আসে তখনই স্টকটা পড়ে যায়। তো কিছুদিন আগে যদি দেখেন এই স্টকটা ভালো পারফর্ম করেছিল। এইখানে দেখতে পাচ্ছেন 5 দিনের চার্ট প্যাটার্ন খুলে নিয়েছে, একটা বড় জাম দেখিয়েছিল। তো এই সময় কি কারণে স্টকটা বেড়েছিল, এরকমই রিপোর্টের মাধ্যমে সামনে আসছিল যে গভর্নমেন্ট এই যে এজিআর ডিউ রয়েছে সেখানে কিছু ছাড় দিতে পারে বা সময়সীমাও বাড়াতে পারে। তো আজকে এই স্টকটা কি কারণে পড়েছে এইখানে দেখতে পাচ্ছেন আফটার সেন্টার রোলস আউট ফার্দার এজিআর রিলিফ। মানে গভর্নমেন্ট এটা বলে দিয়েছে এরা এজিআর নিয়ে কোনো ধরনের ছাড় কিন্তু এই ভোডাফোন আইডিয়া কোম্পানিটাকে দেবে না। তো সেই কারণেই স্টকটা এই 2-3 দিনে যতটুকু বেড়েছিল সেটা কিন্তু আজকের দিনে পড়ে গেছে। এরপরে যদি স্টক মার্কেট রিলেটেড কিছু কোম্পানি দেখি এইগুলো আজকে মার্কেটে খুবই খারাপ পারফর্ম করেছে। দেখতে পাচ্ছেন বিএসসিসিআর এটা প্রায় 3% কাছাকাছি পড়ে গেছে এবং এর সঙ্গে সঙ্গে অ্যাঞ্জেল ওয়ান এটাও প্রায় 4% কাছাকাছি পড়ে গেছে। এমনিও যদি দেখেন এই যে বিএসসিসিআরটা এটা একটা ওভার ভ্যালুড জোনেই ছিল। দেখতে পাচ্ছেন এই যে পি রেশিও এটা কিন্তু অনেকটাই বেশি ছিল, সেই তুলনায় যদি দেখেন এটা এখন অনেকটা নিচেই এসে গেছে। মানে একটা ঠিকঠাক ভ্যালুয়েশনে কিন্তু এটা ট্রেড হচ্ছে। তো এই শেয়ার মার্কেটের সঙ্গে রিলেটেড কোম্পানিগুলো কি কারণে পড়ছে যদি দেখেন এর পেছনে মাল্টিপল কারণ রয়েছে। তো সেবি এই নিয়েও আলোচনা করছে এফএনওর যে কন্ট্যাক্ট সেটা কিন্তু মান্থলি বেসিসে হতে পারে, মানে উইকলি যে এক্সপায়ারি গুলো রয়েছে সেইগুলো তুলে দেওয়া হতে পারে। এইগুলো রিপোর্টের মাধ্যমে সামনে আসছে এবং আরো অনেক খবর আছে। যদি দেখেন এই সেবি এফএনওর যে লট সাইজ সেটাও বাড়াবার কথা আলোচনা করছে। আর এই লট সাইজ বেড়ে গেলে কি হবে, যারা এই এফএনও কিনতে যাবে তাদের কিন্তু আরো বেশি টাকা লাগবে। তো এটাও একটা কারণ। তার সঙ্গে সঙ্গে যদি দেখেন সেবি কিন্তু এটাও বলছিল সেবি একটা সুইটেবিলিটি টেস্ট নিতে পারে যারা এই এফএনও সেগমেন্টে কাজ করে, মানে একটা এক্সামের ব্যবস্থা করা হতে পারে যেটা রিপোর্টের মাধ্যমে সামনে আসছিল, এটাও একটা কারণ হতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন কিছুদিন আগেই মার্কেটে যে চেন স্ট্রিট কেলেঙ্কারি দেখা গিয়েছিল তারপরে কিন্তু অনেক রিটেল ট্রেডারদের এই ট্রেডিং এর উপর যে ভরসা সেটা অনেকটাই কমে গেছে। তো এই কারণেই এই শেয়ার মার্কেটের সঙ্গে জুড়ে থাকা কোম্পানিগুলোর উপর কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট করছে। এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন এই সিডিএসএল এটাও শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত, এটা 3.24% পড়েছে। তারপরে দেখতে পাচ্ছেন কেপিন টেকনোলজি লিমিটেড এটা 4.80% পড়েছে। এরপরে দেখতে পাচ্ছেন সিএল লিমিটেড এটা 4.81% পড়েছে। তারপরে অ্যাগমে সোলার হোল্ডিং এটা 5.68% পড়েছে। তো আগামীকাল এই কোম্পানির যে বোর্ড মিটিং সেটা হতে চলেছে যেখানে এই ফান্ড রেজিং এর ব্যাপারে আলোচনা হতে পারে। তো তার আগে এই কোম্পানিটা প্রায় 5.2% কাছাকাছি পড়েছে। এরপরে আরো কিছু কোম্পানি পড়েছে সোয়ান কর্প এটা 5.73% পড়েছে। তারপরে কির্লোস্কার অয়েল এটা 5.86%। তারপরে বেদান্ত লিমিটেড এটা আজকের দিনে 4.86% পড়েছে এবং পয়েন্ট হিসেবে যদি দেখেন এটা 21.90% পড়েছে। তবে যদি দেখেন এর মধ্যে 16 টাকা কিন্তু ডিভিডেন্ডের জন্য পড়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আজকের দিনে কোম্পানির যে ডিভিডেন্ড 16 টাকা তার এক্স ডেট ছিল, তো কোম্পানির শেয়ার প্রাইস থেকে এই যে ডিভিডেন্ডের প্রাইস সেটা মাইনাস হয়ে যায়। তো সেই কারণে 16 টাকা পড়েছে এবং বাকি যেটুকু পড়েছে এটা কিন্তু মার্কেটের প্রেসারের কারণে পড়েছে। মানে মার্কেটের প্রেসারের কারণে আজকে স্টকটা প্রায় 5 পয়েন্টের মতো পড়েছে এবং বাকি যে 16 পয়েন্টের মতো এটা ডিভিডেন্ডের জন্য পড়েছে। আর এরপরে যদি দেখেন এই যে এইচডিএফসি ব্যাংকের যে বোনাস শেয়ার ইস্যু হওয়ার কথা ছিল, তো আজকের দিনে তার যে এক্স ডেট সেটা ছিল, তো তার কারণে দেখতে পাচ্ছেন স্টকটার যে প্রাইস সেটা প্রায় হাফ হয়ে গেছে। এবং এর সঙ্গে সঙ্গে যাদের পোর্টফোলিওতে এই এইচডিএফসি ব্যাংকের শেয়ার ছিল তাদের পোর্টফোলিওতে কিন্তু আজকে একটা বড় পতন দেখাবে। কিন্তু এই যে বোনাস শেয়ার সেগুলো কিছুদিনের মধ্যে পোর্টফোলিওতে ক্রেডিটও কিন্তু হয়ে যাবে। তো সেই কারণে আজকের দিনে যাদের পোর্টফোলিওতে এই এইচডিএফসি ব্যাংকের শেয়ার ছিল তাদের পোর্টফোলিও কিন্তু আজকের দিনে বড় একটা ক্র্যাশ দেখাবে। এরপরে বলরামপুর চিনি মিলস এটাও আজকের দিনে 6.14% পড়েছে। আর এরপরে একবার নিফটি 50 মধ্যে দেখে নেবো। আজকের দিনে দেখতে পাচ্ছেন বেড়েছে 8খানা স্টক, পড়েছে 41খানা স্টক এবং একটা স্টক আগের দিনে ক্লোজিং প্রাইসে বন্ধ হয়ে গেছে।
আর কোনগুলো বেড়েছে বা পড়েছে এগুলো দেখে নেবো। তো দেখতে পাচ্ছেন বারা শেয়ারের মধ্যে আইসার মোটর রয়েছে 2.68% বেড়েছে। তারপরে হিন্দুস্তান ইউনিলিভার এটা 2.32% বাড়া। মারুতি বেড়েছে 1.85%। আইটিসি এটা 1% এর কাছাকাছি বেড়েছে এবং নেসলে ইন্ডিয়া এটা 0.54% বেড়েছে। এবং যেগুলো পড়েছে সেগুলো দেখবো। এই শ্রীরাম ফাইন্যান্স এটা 4% এর কাছাকাছি পড়া। সান ফার্মা পড়ে গেছে 3.35%। টাটা স্টিল এটা 2.68% পড়েছে। বাজাজ ফাইন্যান্স পড়েছে 2.75% এবং টেন্ট লিমিটেড এটা 2.45% পড়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।